শিলিগুড়ি সুকান্তপল্লীতে শুরু হয় এই তরুণী গবেষকের মান্ডালা আর্টের যাত্রা। আজ বিশ্ব রেকর্ডের তালিকায় ওর নাম। করোনা লকডাউনে হঠাৎ মান্ডালা আর্ট নিয়ে কাজ শুরু করেছিলেন শিলিগুড়ি সুকান্তপল্লী নিবাসী এই তরুণী গবেষক কৃত্তিকা মুখার্জি। মান্ডালা আর্ট হলো কোনো বিন্দুর একটি কেন্দ্রকে ভিত্তি করে বৃত্তের জ্যামিতিক নকশা বা প্যাটার্ন। হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতিতে এই আর্ট আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। এই আর্টের মাধ্যমে কোনো বিষয়ে মনোসংযোগ বৃদ্ধি বা মনোনিবেশ করা যায়। এই আর্টকে এক ধরনের মেডিটেশন বললেও ভুল হবে না। চারপাশে যেভাবে ডিপ্রেশন বাড়ছে, সেখানে এই আর্ট রীতিমতো ওষুধের মতো কাজ করে। আর অবাক করার ঘটনা হলো, করোনা লকডাউনের সময় এই আর্ট শুরু করে এক নাগারে এই আর্ট চালিয়ে আজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে শুরু করে এশিয়ান বুক অফ রেকর্ডস এবং বিশ্ব রেকর্ডের তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন কৃত্তিকা। এখন বিহার থেকে বৌদ্ধ সংস্কৃতির ওপর কিছু গবেষণাধর্মী কাজ করছেন শিলিগুড়ির এই মেয়ে। ওর অসাধারণ এই মান্ডালা আর্ট এতটাই আলোড়ন তুলেছে যে বিহার সরকার তাদের বিশেষ সরকারি চিত্র সংগ্রহশালায় ঠাঁই দিয়েছে এই আর্টকে, যা কৃত্তিকার প্রতিভাকে অন্যরকম এক মর্যাদা প্রদান বলা যায়। বিহার ভ্রমণে বের হওয়া বহু পর্যটক বিহারের সরকারি চিত্র সংগ্রহশালায় গিয়ে কৃত্তিকার আর্ট দেখে অভিভূত হচ্ছেন। সম্প্রতি 2-4 দিনের জন্য কৃত্তিকা শিলিগুড়ি এলে ওকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে পৌরসভার ওয়ার্ড উৎসবে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার যান সম্বর্ধনা স্মারক তুলে দিয়েছেন কৃত্তিকার হাতে। শুধু মান্ডালা আর্টই নয়, অসহায় বিপন্ন মানুষের কথাও চিন্তা করে কৃত্তিকা। আজকের প্রজন্ম যে ভালো, বিশেষ করে মানবিক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়নি, তার জ্বলন্ত উদাহরণ কৃত্তিকা। কারণ ক্যান্সার আক্রান্তদের জন্য ইতিমধ্যেই 2বার চুলও দান করেছেন কৃত্তিকা। আবারও চুল দান করতে চান। আবার পড়াশোনাতেও পিছিয়ে নেই এই প্রতিভাময়ী তরুণী। ওর মা সর্বরী মুখার্জি, বাবা উত্তম মুখার্জিও শৈশব থেকেই পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতায় উৎসাহ দিয়েছেন কৃত্তিকাকে। আমার নাম কৃত্তিকা মুখার্জি। হ্যাঁ। আমার বাড়ি সুকান্তপল্লী, শিলিগুড়ি, ওয়ার্ড নম্বর 32। হ্যাঁ। আমি গ্র্যাজুয়েশন আর মাস্টার্স করেছি পাটনার থেকে এন কলেজ। তারপরে আমি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করেছি রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর উপরে বিএইচইউ থেকে। আর এখন আমি রিসার্চ করছি। কিসের উপর? আমি এখন রিসার্চ করছি বুদ্ধিস্ট সার্কিটের উপরে, বোধগয়ার আছি। ও আচ্ছা, আরেকটা তোমার একটা ভালো দিক, আমরা পজিটিভ ক্রিয়েটিভ কিছু কাজের আমরা খবর। তোমার যে আর্টটা কোথায় আছে এখন? এই আঁকাটা এখন বিহার গভর্নমেন্ট নিয়েছে। এক উর্জা স্টেডিয়াম, যেটা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এসেছে। উর্জা স্টেডিয়াম বলে একটা জায়গা আছে, ওখানে আরো অনেক আর্টিস্টদের আঁকা আছে। ওটা একটা গ্যালারির মতন। ওইটা ওখানকার অফিসাররাই সব ওটা দেখাশোনা করে, আইএস আইপিএস অফিসাররা। আমার আঁকাটা এখন ওখানেই রাখা আছে বিহারে। হ্যাঁ, বিহারে পাটনাতে উর্জা স্টেডিয়াম। উর্জা স্টেডিয়াম বলে। ও বাহ, তোমার কেমন অনুভূতি হচ্ছে এতে? আমার খুব ভালো লাগছে, মানে আমার খুবই ভালো হয়েছে। আমাকে প্রথমে এখান থেকে বাইরে বলেছিল যে এই আঁকাটাকে বাইরে মানে সেল করার জন্য। ইনফ্যাক্ট আমাকে অনেক হিউজ অ্যামাউন্টে দেওয়া হচ্ছিল এটার জন্য, মানে নিয়ার অ্যাবাউট 5.5 lakhs। কিন্তু আমি যখন দেখলাম যে আমি যদি সেল করে দিই তাহলে ওটা একজনের কাছে গিয়ে থেকে যাবে, আর ওটা কেউ জানতেও পারবে না। খালি ওই মানে যার কাছে যাবে, যে ইনস্টিটিউশনের কাছে বা যে ইন্ডিভিজুয়ালের কাছে, তাহলে খালি তারটুকুই থাকবে। কিন্তু এখানে যখন একটা জায়গায় আছে যেখানে সব লোক দেখতে পাচ্ছে, আরো জানতে পারছে, তো আরো ইন্সপায়ার হচ্ছে যে হ্যাঁ এরকম আমরা দেখলেও তো আরো ইন্সপায়ার হই যে এরকম একজনের আছে, আমিও একসময় এরকম করতে পারি। তো এটা আমার এখন খুব ভালো লাগছে যে এরকম আছে রাখা, ওখানে দেখছে। ইনফ্যাক্ট এখন যখন দেখে, অনেক আমার জুনিয়ররাই আছে যারা আমার সাথে কন্ট্যাক্ট করে, দিদি তুমি এরকম করে করেছো, আমরা যদি করি প্রসিডিওর কি কি, স্টেপস কি কি, কেমন করে করতে পারি। তো খুবই ভালো লাগে কি হ্যাঁ আমার কোনো একটা কাজের জন্য আরো আমার জুনিয়ররা বা আরো অন্য লোকে মোটিভেট হচ্ছে, ইন্সপায়ার হচ্ছে, ওরাও নিজের লাইফে কিছু ভালো করার জন্য ভাবছে। ওটা করতে তোমার কতক্ষণ সময় লেগেছিল? আমি ওটা করতে 2.5 মাস নিয়েছিলাম, কিন্তু মানে টানা 2.5 মাস না, আমার ওটা 33 hours 40 minutes আমার হয়ে গেছিল। মানে আমাকে তো টাইম ক্যালকুলেট করতে হচ্ছিল। তো আমার পুরো করতে লেগেছে 23 hours 40 minutes। কিন্তু মানে আমি টাইম নিয়েছিলাম বেশি, কারণ ওটা একবারে করা যাচ্ছিল না, এত বড় এটা ছিল যে 2 দিন মানে করতাম 2 ঘন্টা, তারপরে মানে ব্যথা শুরু হয়ে যেত, ব্যাকে পেন হতো, একটু ওরকম হতো। তারপর আমার এক্সাম ছিল, আমার 2খানা এক্সাম চলছিল ওর মাঝখানে, তারপরে একটু বাড়িতে আসা, মানে বাইরে যাওয়া, ওইসব কাজগুলোও ছিল। কিন্তু ওখানে আমাকে যে দিতে হয়েছিল পুরো টাইমটা, পুরো রেকর্ডিং এর টাইম আর স্টপ ওয়াচে, ওখানে এক্সাক্ট 23 hours 40 minutes লেগেছিল। এটা করার পরে, এই আর্টটা করার পরে
তোমার রিসার্চের কাজ, কনসেন্ট্রেশনের কাজ, আগে যা ছিল পড়াশোনা স্টাডির কাজ, আর এইটা শুরু করার পরে ডিফারেন্স কি হয়েছে? হ্যাঁ, এখন আমি অনেকটাই পেশেন্স হয়ে গেছি। মানে আগে একটু হলে মানে অ্যাংজাইটি হয়ে যেত, মানে প্রবলেম ফেস করতে পারতাম না। হ্যাঁ, এখন যতই প্রবলেম হোক, এখন একটা হয়েছে পেশেন্স লেভেল অনেক হাই হয়ে গেছে, ফোকাস বেড়েছে। কোনো যতই ওয়ার্স সিচুয়েশন আসুক না কেন, ওটাকে আস্তে আস্তে ডিল করে নিতে পারি এখন। এই অর্থাৎ ডিফারেন্স গুলো তো মানে হয়েছে। ধৈর্য, হ্যাঁ। সহনশীলতা, যেটা হুম আজকের দিন সহনশীলতার অভাব, হুম চট করে একটা সমস্যা হয়ে হুম যাচ্ছে হুম বিভিন্ন, সেগুলো দিক থেকেও একটা পজিটিভিটি হুম আছে। আফটার অল এই আর্ট সোসাইটির উপর একটা এবং দেশপ্রেমের উপর এফেক্ট ফেলতে পারে, হুম তাই তো? হ্যাঁ, নিউ একদম। জেনারেশনের মধ্যে হুম যে ডিপ্রেশন, সেটাকে কাটানোর জন্য একটা হ্যাঁ, বড় ভূমিকা নিতে এখন পারে। এটার উপরে অনেক স্টাডি চলছে, মানে অনেক রিসার্চও চলছে, যে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য মান্ডালা আর্ট লোকদেরকে করাচ্ছে। ইনফ্যাক্ট আমরা অনেক জায়গায় দেখি, অনেক রিহ্যাব সেন্টারে বা যখন কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যায় বা কাউন্সিলিং করাতে যায়, ওদেরকে বলা হয় যে মান্ডালা আর্ট করো। ওরা মান্ডালা আর্টের যে কিট পাওয়া যায় সেটাই মানে দিয়ে দেয়, মানে যারা একদম কিছুই পারে না ওদেরকে ওই পুরো কিট দিয়ে দেয়, যেটার মধ্যে কালার থাকে, বেসিক স্টেন্সিল থাকে। আমি যেটা বলছিলাম জিওমেট্রি ক্যালকুলেশন দরকার, জিওমেট্রি ক্যালকুলেশন তো সবার পক্ষে করা সম্ভব না যারা জানে না, তো ওদের জন্য একটা বেসিক স্টেন্সিল থাকে, যেটার মধ্যে ওই আঁকাগুলো মানে ক্যালকুলেশন গুলো করাই থাকে। তো ওটার মধ্যে এঁকে নিয়ে রাফ স্কেচ করে ওটার মধ্যে করা যায়। তা আমি যেমন অনেক জন থেকেই শুনলাম, আমার যারা ফ্রেন্ডসরা যারা মানে মেডিকেল লাইনে আছে, ওরাই আমাকে বললো যে এরকম এরকম হচ্ছে, আমরা মান্ডালা আর্টের কিট দিই ওদেরকে, মানে যারা কাউন্সিলিং করতে আসে তাদেরকে দিই, যেন ওদের ডিপ্রেশন যায়, ওরা একটু লাইফে ফোকাস করতে পারে। তো এগুলো শুনে আরো ভালো লাগে যে আমি একটা এরকম। আপনার নামটা বলবেন? আমার নাম উত্তম মুখার্জি। আপনি কি করেন? আমি মেডিসিনের হোলসেলের বিজনেস করি। বাড়ি? বাড়ি সুকান্ত বলি, ওয়ার্ড নাম্বার 32, শিলিগুড়ি। কৃত্তিকা কে হয় আপনার? কীর্তিকা আমার মেয়ে, একমাত্র মেয়ে। ওর সম্পর্কে একটা শুনছি যে ওয়ার্ল্ড রেকর্ডে এসছে হ্যাঁ, এবং এগুলো আর্টটা করছে আর কি। আগে করে খুব শান্ত প্রকৃতির ও। আর লকডাউনে সবাই তো একটা প্যানিকের মধ্যে ছিল। এই লকডাউনটা ওর কাছে আশীর্বাদ হয়ে এসছে। ও লকডাউনে নিজের থেকেই আঁকাঝোঁকা শুরু করেছে। ইনফ্যাক্ট এক এক দিনে প্রচুর আঁকতো। এরকম আমি বলতাম যে মা এখনো ফেরেনি, তুই আয় খেয়ে নে। তো বলছে বাবা কাজটা সেরে আসি, কাজটা সেরে আসি। পরে জানতে পারলাম যে ও এক এক দিনে এত কিছু ও নিজে নিজে এগুলো স্টাডি করছে আর আঁকছে। খুব ভালো লাগলো পরে যখন এই রেজাল্টগুলো আসলো। ন্যাচারালি একমাত্র মেয়ে, ভালোই লাগে সবারই। সবার আশীর্বাদে এই জায়গাটা ও আজকে আসতে পেরেছে। এবং বিহার গভর্নমেন্টের যে সংগ্রহশালা আছে, হ্যাঁ, পাটনায়, বিহার গভর্নমেন্ট ওর আর্টটা নিয়ে নিয়েছে। আর ঊর্জা স্টেডিয়াম, পাটনার ঊর্জা স্টেডিয়ামে এটাকে স্থান দিয়েছে। এর জন্য আমি খুব বিহার গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। শুধু ধন্যবাদ জানানোটাও কম হয়ে যাবে, কারণ এত বড় একটা সম্মান ওই ঊর্জা স্টেডিয়ামে ওর আঁকাটাকে স্থান দেওয়াটা একটা বিশাল ব্যাপার। এর জন্য আমি প্রাউড ফিল করি। ওর একটা মানবিক দিকও আছে যে নিজের চুলটা ক্যান্সার পেশেন্টদের হ্যাঁ ডোনেট করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একজন বাবা হিসেবে অ্যাকচুয়ালি এটা আমি উদ্বুদ্ধ করা আমি মেয়েকে। জানতাম না। ও এই কাজটা করে আসার পরে আমাদেরকে বলছে। তারপরে খুব গর্ববোধ করলাম যে না, ওর মধ্যে একটা মানবিক বোধ আছে, ওইসব নিয়েও চিন্তা ভাবনা করে সমাজের জন্য। খুব ভালো লাগলো। কি বলবেন ওর থেকে ইন্সপিরেশন যে আরো হ্যাঁ আজকের ছেলে মেয়েরা আরো যাতে পজিটিভিটির দিকে যায়, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আপনি কি বার্তা দেবেন? না না, আসলে সবাইকেই আমি বলবো যে অন্ততপক্ষে একটুখানি মেডিটেশন করুন। মেডিটেশনের মধ্যে আর কিছু না হোক, স্থিরতা আসে, ধৈর্যটা আসে। অথবা এই আঁকাঝোঁকার মধ্যে যে যেটা ভালোবাসে সেটাই করুক। নিজের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিন। একটু ধীর স্থির হলে ভালো সব কিছুই করা যাবে।